উনি আগে থেকেই এরকম উন্মাদ, অনেক কিছু জানার ভান করেন, আবার অনেক কিছু না জানার ভান করেন। এটা একটা পাগল মানুষ যদি কিছু কিছু করে, তার মুখ থেকে এরকম কথা বেরোতে পারে। তো আমার মনে হয় কে শিগগিরই ওনার মেন্টাল টেস্ট করা উচিত। যেমন একজন পাগল, সে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ তাকে করতে দেওয়া উচিত নয়। পাগল হওয়া কোনো অপরাধ নয়, সেটা তো একটা মেন্টাল ডিসব্যালেন্স, একটা মেডিকেল ব্যাপার। ওনার শিগগিরই মেডিকেল হওয়া উচিত, এবং মেডিকেল হলেই এটা বোঝা যাবে যে উনি মেন্টালি স্টেবল নয়, আর সেই গ্রাউন্ডে ওনাকে অন্তত সরিয়ে দেওয়া উচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম বক্তব্য, তিনি তো একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন উনি। আর পূর্বেও দেখেছি অনেক, যেরকম আমাদের রাজ্যে কোনো দুর্যোগ বিপর্যয়ে তিনি বলেন যে কেন্দ্র ডিভিসির জল ছেড়ে দিয়েছেন। এখানে উত্তরবঙ্গে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিয়ে তিনি বলছেন যে এই ম্যানগ্রোভ, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি তো আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে উনি কখনোই কোনো পিন পয়েন্ট ফোকাসের ওপর যান না। এদিক ওদিককার কথা দিয়ে এদিক ওদিককার কথা করে একটা টাইম বাই করে নেয়, কিংবা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে ওনার একটা টেকনিক, এটা অনেক আগে থেকেই এই টেকনিকটা। তো আমি এটাতে কিন্তু আশ্চর্য হচ্ছি না, তার কারণ এটা ওনার পলিসি, এটা ওনার টেকনিক। এটা বোঝার আছে যে উনি আসলে পাগল কিনা, এটাই একটা বাকি আছে আমাদের বোঝার। দুর্গাপুরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনাতে উনি বলছেন যে উনি কোনো পদক্ষেপ নিলেন না, এবং তিনি বলছেন যে রাত্রিবেলা মেয়েদেরকে বাইরে বেরোনো উচিত, হোস্টেলের বাইরে বেরোনো উচিত না। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, উনি যে এটা বলছেন, আমার কেন জানি না মনে হচ্ছে উনি যে বারবার রেড রোডে গিয়ে নামাজ পড়েন না, হিজাব পরে নামাজ পড়ে, এবং ওনারই কিছু অনুগামী মালদাতে, আপনার মনে আছে হয়তো, মহিলাদের ফুটবল খেলতে বাধা দিয়েছিল, ফতোয়া জারি করেছিল যে মেয়েরা ফুটবল খেলবে না। এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাত্রিবেলা সন্ধেবেলা হবার পর নারীরা রাস্তায় বেরোবে না। তার এখানে নারী সুরক্ষা বলে কিছু নেই, পুরুষদেরও সুরক্ষা নেই। এখানে মেরে গাছে ঝুলিয়ে দিচ্ছে, ডেড বডি পাওয়া যাচ্ছে। তো এটা তো যেটা উনি বলছেন, এটা সেই যেন তালিবানি শাসনের এরকম আমরা শুনেছি, দেখেছি যে তালিবান, আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান, প্যালেস্টাইন, এখানে মহিলারা একা বেরোতে ভয় পায়, নিষেধ আছে। ইসলামে নিষেধ আছে যে মহিলা সে একা রাস্তায় বেরোবে না, তাকে সবসময় সঙ্গে একজন পুরুষকে রাখতে হবে। রাতে বেরোনোর কথা তো আছেই, না বেরোনো, কিন্তু পুরুষকে সঙ্গে নিয়ে বেরোতে হবে, মহিলারা একা বেরোবে না, এরকম আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তো ইসলামিক শাসন কায়েম করতে চাইছে, এবং ওনার অনুগামীরাও তাই চাইছে। ফিরহাদ হাকিম কি বলেছে, সে একই লাইনে হাঁটছে। পশ্চিমবঙ্গকে এরা আর একটা পাকিস্তান কিংবা গ্রেটার বাংলাদেশ করার যে চেষ্টা, এটা এদের প্রত্যেক কটা ব্যবহারে, পদক্ষেপে বোঝা যাচ্ছে। এর আগেও আমরা ওনাকে বলতে শুনেছি যে কোনো নির্যাতিতার কোনো ঘটনা ঘটলেও হয়তো সেই মেয়েটি হয়তো অন্তঃসত্ত্বা, বা সেই মেয়েটির কোনো দোষ না, ঘুরে ফিরে সেই মেয়েটির নামে দোষ দেওয়া, বা রাজ্যে কোনো একটা খামতি উনি এরকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এমনটা অভিযোগ রয়েছে। কিন্তু এই যে সম্প্রতি যিনি যে বক্তৃতাটা দিলেন, যে বক্তব্যটা উনি পেশ করলেন, তাতে কি প্রমাণ হচ্ছে যে রাজ্যে আমাদের নারীদের কোনো কি সুরক্ষা নেই? রাত্রে বেরোলেই নারী নির্যাতন বাড়ে, লাইসেন্স পেয়ে যাচ্ছে তারা যে নারী নির্যাতন করার। লাইসেন্স তো উনি অলরেডি দিয়ে রেখেছে, এবং আমার বলতে এটাতে দ্বিধা নেই যে এই লাইসেন্সটা কন্টিনিউ করছে। আমরা সিপিএম এর আমলেও দেখেছি এই ঘটনা ঘটতে। আপনার হয়তো আপনি জানেন নিশ্চয়ই ধানতলা আর বানতলার কথা। বানতলা হচ্ছে আমাদের 24 পরগনা দক্ষিণে। সেখানে অনিতা দেওয়ান, রেনু ঘোষ, উমা ঘোষ, এরা মেডিকেল অফিসার গেছিল বানতলা গোসাবা এরিয়ায়। সেখানে সিপিএম এর হারমাদরা, জেহাদিরা, তারা মাস গ্যাং রেপ করলো তাদেরকে, গ্যাং রেপ করলো ওই 3 জন মেডিকেল অফিসারকে, এবং অনিতা দেওয়ান সেখানে মারা যায়, তাকে মেরে ফেলা হয়। তার যে
টেস্ট করছিল পিজিতে, সে ডক্টর মানে তার যে পোস্টমর্টম করছিল সে অজ্ঞান হয়ে যায় তার অবস্থা দেখে, তার শরীরের ভেতর থেকে টর্চ পাওয়া যায়, সেই ড্রাইভারকে ওরা হত্যা করে। এবং তারপরে জ্যোতি বসু বলে কি যে এরকম ঘটনা ঘটতে থাকে এরকম জায়গায়, মানে এরকম ঘটনা করতে পারে, এটা খুব ন্যাচারাল একটা স্টেটমেন্ট দিয়েছিল জ্যোতি বোস। এবং সেই সময় যতদূর মনে প্রশান্ত সুর মিনিস্টার ছিলেন সিপিএম এর, তিনি আবার ওদেরকে মানে যারা মেরেছে সিপিএম এর জিহাদিরা তাদেরকে সেফগার্ড করার জন্য বলেছিল, তারা ওই মহিলাগুলোকে ভেবেছিল তারা শিশু চুরি করতে গেছে, তাই জন্য পিটিয়ে মেরেছে। তো বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল। এবং আমাদের ধানতলার ঘটনাও এক, বরযাত্রী বোঝাই বাস আইসমালি গ্রাম, সেই বাস থেকে মহিলাদেরকে আলাদা করে নামিয়ে মাস রেপ করলো, পাশের নিউলি কনস্ট্রাকশন মাদ্রাসাতে নিয়ে গিয়ে, মসজিদে নিয়ে গিয়ে। এবং সেখানেও আমরা দেখলাম ওই সিপিএম এর লোক এবং জিহাদিরা ইনভলভ ছিল। বাংলার মানুষ এটা থেকে মুক্তি চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টিএমসিকে আনলো। এবং টিএমসিকে আনার সঙ্গে সঙ্গেই কামদুনির শিপ্রা ঘোষের হত্যা হলো, রেপ হলো, হত্যা হলো। শিপ্রা ঘোষের বডিকে দু টুকরো করে ছিঁড়ে ফেলা হলো এবং এক টুকরো পাঁচিলের ওপারে আর এক টুকরো পাঁচিলের এপারে, এরকম নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এবং সেটা শুধু স্টার্ট হলো, তারপরে একের পর এক, এই তো আজকে এটা হচ্ছে অক্টোবর মাস, ঠিক 1 বছর আগে কৃপাখালী, দক্ষিণ 24 পরগনা কৃপাখালী, 12 বছরের একজন শিশুকে, মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে ধান খেতে ফেলে রেখেছিল। আমি সেখানে নিজে গেছিলাম, আমরা প্রতিবাদ করলাম, তারপরে সেই অ্যাকিউজ অ্যারেস্ট হলো, মুসলিম জিহাদিটা অ্যারেস্ট হলো। এবং এরকম লাগাতার ঘটে চলেছে। 80% 90% খবর সোশ্যাল মিডিয়াতে আর মিডিয়াতে আসেই না, আমরা জানতেই পারি না। আজকে আপনার সাথে কথা বলছি, আজকে এরকমই একটা ঘটনা আপনার ঘটছে, খানিকটা এরকম একটা লাভ জিহাদের ঘটনা ঘটছে জীবনতলায়। ওখানকার একটা জিহাদি ব্যাঙ্গালোর থেকে একটা মেয়েকে নিয়ে চলে এসে লুকিয়ে রেখেছে, তার ব্রেন ওয়াশ করে। উনি যখন মানে আমাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিল, তখন উনি যখনই এরকম কোনো ঘটনা ঘটতো, যেরকম নারী নির্যাতনের ঘটনা ঘটতো, সেখানে উনি ছুটি যেতেন বা সেই নিয়ে নানা বিতর্ক বা অভিযোগ উনি তুলতেন। কিন্তু বর্তমানে উনি যখন মুখ্যমন্ত্রী, তখন উনি এই ঘটনা এড়িয়ে যাচ্ছেন বা নানা বক্তব্য প্রকাশ করছেন। কেন, মানে এই বিষয়টা কেন ঘটছে, মানে এই পক্ষপাতিত্বটা কেন? হ্যাঁ দেখুন, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এটা ঠিক উনি আন্দোলনের মুখ ছিলেন এবং উনি সেই আন্দোলন করে প্রোটেস্ট করেই মাটি থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু উনি এখন গদিতে বসে আছেন এবং উনি এটা হাড়ে হাড়ে বুঝে গেছেন যে আমার যারা কাছের মানুষ তারা সবাই আমার কন্ট্রোলে আর নেই, তাই তাদের সাথে আমাকে মিলেমিশে চলতে হবে। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আছে, মুসলিমরা পুরোপুরি টিএমসি পার্টিটাকে ক্যাপচার করে রেখেছে। একটা টিএমসির হিন্দু নেতার ক্ষমতা নেই সে কোনো অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলা, এটা কিন্তু একটা প্রোটেস্ট করা বিরোধী দলের থেকে, বিরোধীতে থেকে, সেটা আলাদা জিনিস। কিন্তু গদিতে বসে নিজের যারা অন্যায় অবিচারগুলো করছে, মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে আটকানোর জন্য যে সাহস লাগে, যে ক্ল্যারিটি লাগে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আর নেই। এটাই আমি বলি। উনি তো নিজেও একজন মহিলা যিনি মুখ্যমন্ত্রী, তো রাত্রির 12টার পর যখন বলছেন যে মহিলাদের বেরোনো উচিত না বা মহিলারা বেরিয়েছে বলে এই ঘটনা ঘটেছে, তো উনি নিজেও মহিলা মুখ্যমন্ত্রী, উনি তো নিজেও রাত্রি 12টার পর কাজ করতে হবে, মানে ওনাকেও হচ্ছে, উনি যেহেতু মুখ্যমন্ত্রী 24x7 কাজ করাটাই স্বাভাবিক, তাহলে উনি কি তখন কাজ করবেন না? দেখুন, আমি জানি না মানে আপনার এই প্রশ্নের কি উত্তর দেবো। উনি নিজেই মহিলা, হ্যাঁ মহিলা বলে মানে উনি যে ওনার যে বোঝা উচিত এটা, আমি সেটা মনে করি না। মহিলা হোক পুরুষ হোক, যেই সেইখানে বসুক, যে দায়িত্বতে উনি আছেন, হ্যাঁ ওনাকে ইম্পার্শিয়ালি, হ্যাঁ নিরপেক্ষভাবে তার রাজ্যের সমস্ত প্রত্যেক মানুষকে সুরক্ষা দেবার, সম্মান রক্ষা করা, খালি ফিজিক্যাল সুরক্ষা নয়, তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব ওনার।
তাই জন্য উনি দায় এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী আরেকটি অভিযোগ করেছে যে ভবানীপুর বিধানসভায় এরকম বাইরে থেকে যে লোক ঢোকানো হচ্ছে, তা নন্দীগ্রামের মতোই কি ভবানীপুরে উনি হেরে যাবেন বা এরকম ভয় পাচ্ছেন উনি এবার? দেখুন, ওনার এটা স্ট্র্যাটেজি আমার যেটা মনে হয়, উনি নিজের দিকে অ্যাটেনশনটা ড্র করার চেষ্টা করছে। যত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বেশি ফোকাস করব, আমাদের বাকি জায়গাগুলো ততটা আনঅ্যাটেন্ডেড থেকে যাবে। ঠিক নন্দীগ্রামে উনি একই করেছিলেন, সমস্ত ফোকাস নিজের দিকে নিয়ে এসেছিলেন, এবং ভবানীপুরে উনি সেই স্ট্র্যাটেজিটা করছেন, সমস্ত ফোকাস নিজের দিকে আনার চেষ্টা করছে, যার ফলে কী হবে, বাকি যে সিটসগুলো আছে সেগুলোর দিক থেকে ফোকাস হালকা হলেও সরে যাবে, সেটা আমাদের ভুল হবে। ও যা পাচ্ছে বলতে দিন ওনাকে। নৈহাটির ভোটার তালিকায় একটি পাকিস্তানি ভোটার মানে লিস্টে পাওয়া গেছে যে তিনি হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, তা এমনটা অভিযোগ করেছে প্রাক্তন যে সাংসদ ছিল অর্জুন সিং। তা বাংলায় এগুলো কি হচ্ছে, মানে পাকিস্তানি ভোটার, কি বলবেন? এতে অবাক হবার কিছু নেই। পাকিস্তানের ভোটার এখানে আছে, বাংলাদেশের ভোটার এখানে আছে, যেই রোহিঙ্গারা এখানে এসছে তারা আরাকান থেকে এসছে, তারাও এখানে এসে ভোটার হয়ে গেছে। এবং সবথেকে যেটা এখানে উল্লেখ করব আমি, সেটা হচ্ছে পাকিস্তান থেকে তো এসেছিল ইমরান হাসান আহমেদও, তাকে তো মমতা রাজ্যসভার সাংসদ করেছিল। পাকিস্তানে আল্লামা ইকবালের নাতিকে নিয়ে সেখানে জলসা করেছে, তাকে সম্মান দিয়েছে। যে মুসলিম, মানে যার দাদু আল্লামা ইকবাল মুসলিম লীগের একটা অন্যতম নেতা ছিল। তো এটা তো মিনি পাকিস্তান থেকে পাকিস্তানের দিকে হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে পাকিস্তানের ভোটার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ভারতের থেকে পাকিস্তানে বেশি। পাকিস্তানের ভোটার এখানে হবে সেটা আশ্চর্য ব্যাপার নয়, এবং ইমরানের মতো লোককে মমতা রাজ্যসভায় পাঠিয়েছে। সে মমতার থেকে এগুলো কিছুই, মানে আমি অবাক হই না। শি ক্যান ডু এনিথিং, সে সব কিছু করতে পারে। তার মাথার পরীক্ষাটা করাবার দরকার, এবং আমার মনে হয় তার সাথে কোনো মানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল জিহাদি কিংবা টেররিস্ট অর্গানাইজেশনের ষাটঘাট আছে কি না এটাও খতিয়ে দেখা উচিত। তৃণমূলের যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান আছে তাতে আমরা একাধিক বিএলও দেখতে পেলাম, তা রাজ্যে কি এসআইআর হতে পারে বা হবে, হওয়া কি এটা? নিশ্চয়ই হবে, হওয়া উচিত। আমাদের রাজ্যের সুরক্ষার জন্য আর রাজ্যকে সুরক্ষিত রাখা, এটা কেন্দ্র সরকারেরও দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব, প্রত্যেকটি ভারতের নাগরিকের দায়িত্ব। এবং এসআইআর যদি এখানে না হয়, এটা শুধু আমাদের রাজ্যের ক্ষতি হবে সেটা নয়, এটা বড় একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে উঠবে ভারতবর্ষের জন্য। তাই জন্য এসআইআর তো মাস্ট, কম্পালসারি। ইলেকশন কমিশন, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সকলকে এটা ভারতের নিরাপত্তার জন্য, ভারতকে সামনে রেখে এটা করা উচিত। এখানে কোনো পলিটিক্স করা উচিত নয়। ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার নেশন, এসআইআর ইজ ম্যান্ডেটরি। কিন্তু এই যে বিএলও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এসআইআর কিভাবে হবে তাহলে? দেখুন, সেটা দেখুন, ইলেকশন কমিশন যারা সেটাকে যারা হেড করছে, তারা সেই কোয়ালিফিকেশন নিয়ে তারা এসছে। তারা জানে যে এরকমভাবে স্যাবোটাজ হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে। তার সমস্ত সমীকরণ, তার সমস্ত ওয়ে আউট তাদের কাছে আছে। মমতা এবং টিএমসি সরকার এই বদমাইশিগুলো করতে পারে, এটা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই জানে। তার উত্তরটাও তাদের কাছে আছে। মানে মমতা ব্যানার্জি, মানে তৃণমূল কংগ্রেস কি বুঝতে পারছে যে বাংলাদেশি যে ভোটার যে লিস্ট আমাদের এখানে ভোট দেন যারা, সেই ভোটার লিস্ট এখন শেষ হয়ে যাচ্ছে, মানে এসআইআর হলে তো সেই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে। তো এতে কি তাদের ছটফটানি শুরু হয়েছে, মানে তারা ভোটে হেরে যেতে পারে এরকম একটা ভাবনা? হ্যাঁ, অবশ্যই। সেই খালি বাংলাদেশি ভোটার নয়, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার এবং মৃত মানুষ যারা মারা গেছেন তাদের নামে ভোট পড়ে যাচ্ছে, তাদের ভোটার কার্ড এখনো এক্সিস্ট করছে, ভোটার লিস্টের নাম। তো এইগুলো যদি বাদ চলে যায়, মমতারা থাকবে কে?
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক এক সাংসদ তিনি বলেছেন যে এসআইআর হোক না, অসুবিধা কথা, তিনি হচ্ছে সৌগত রায়। তা এই ব্যাপারে কি বলবেন? ওনার যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে এসআইআর হতে দেবে না, সেখানে ওনারই দলের একজন বিশিষ্ট প্রার্থী তিনি বলছেন, বা বিশিষ্ট ব্যক্তি যিনি বলছেন যে এসআইআর হোক না, অসুবিধা কোথায়? এই বিষয়ে কি বলবেন? আমি তো ওনার এই প্রস্তাবকে কিংবা ওনার এই স্টেটমেন্টটাকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। যে উনি অনেক দিন পর হয়তো, আমি ওনাকে কখনো পজিটিভ কিছু করতে বলতে শুনিনি, এই প্রথম ওনাকে কিছু পজিটিভ বলতে শুনলাম। তাই জন্য ভালো, খুবই ভালো। তৃণমূলের সমস্ত নেতা যদি ওনার মতো বলে আরো ভালো। এবং তিনি আরেকটি বক্তব্য করেছেন, সেটাতে বলছেন যে মেলা খেলা করে কোনো পলিটিক্স হয় না। এবার আমরা তো দেখতেই পাচ্ছি তৃণমূল কংগ্রেস, মানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ ক্ষেত্রেই যে এই মেলা, মানে পৌষ মেলা বা শীতকালে যে পিঠেপুলি উৎসব বা হচ্ছে বর্ষাকালে ইলিশ উৎসব, মানে এইসব উৎসবের বা কন্যাশ্রী কাপ, যে কোনো খেলা মেলা এগুলোই আমরা দেখতে পেয়েছি। সেইখানে দাঁড়িয়ে উনি একজন ওই দলেরই একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি বলছেন যে মেলা খেলা করলে পলিটিক্সটা হয় না। তাহলে কি সৌগত রায় কি মানে কি মনে হচ্ছে আপনার? উনি কি উল্টো গান গাইছে, মানে উনি কি এখন দলটা ছেড়ে দিতে চাইছে, কি মনে হচ্ছে? দেখুন, দুটোই হতে পারে। এক, উনি দল ছাড়তে চাইছেন। দুই, ওনার ইটস নেভার টু লেট, সে মানে শেষের দিকে এসে ওনার হয়তো বুদ্ধি চৈতন্য ফিরেছে। আর তৃতীয় হচ্ছে যে উনি অন্যরকম কোনো হার্ড নেগোসিয়েশন করতে চাইছে পার্টির সাথে, সেটাও হতে পারে। তো তিনটে জিনিসই হতে পারে। কিন্তু আমি এটাই বলবো যে উনি যে এসআইআর নিয়ে যেটা বলেছে সেটাকে আমি খুবই ওয়েলকাম করছি। তৃণমূলের যত হিন্দু নেতা আছে তাদের মধ্যে যদি এই ভাবনাটা আসে যে আমাদের প্রথম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, প্রথম হচ্ছে আমাদের ধর্ম। তৃণমূলের অনেক নেতা আছে যারা বাংলাদেশ থেকে, যাদের পূর্বপুরুষ লাতিকে এই বাংলায় এসছে, এখানে এসে তারা সেকুলারিজম করছে। কমিউনিস্ট সিপিএম এর বেশিরভাগ নেতাই বাংলাদেশ থেকে এখানে আসা। তাদের এটা বোঝা উচিত, যত সেকুলারিজম আছে, যত প্লুরালিজম আছে, যত ধর্ম নিরপেক্ষতা আছে, ততদিন আছে যতদিন এখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ। হিন্দু যদি সংখ্যা কমে যায় তখন আর সেকুলারিজমও থাকবে না, কমিউনিজম থাকবে না, প্লুরালিজম থাকবে না, নেহরুইজম থাকবে না, গান্ধীজম থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু 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 শরিয়ত থাকবে। যেমন আজকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেরকম আছে, ঠিক সেরকম এই ভারতেও হয়ে যাবে। তো সেটাকে আটকাতে গেলে এখানে ন্যাশনাল সিকিউরিটিটাকে আগে দেখতে হবে। আর হিন্দুদের মাটি যেন মজবুত থাকে, হিন্দু যেন সংখ্যা গরিষ্ঠ থাকে, সেই দায়িত্বটা হিন্দু সমাজের প্রত্যেক পলিটিক্যাল হিন্দু লিডার্সদের এটা দায়িত্ব, সে যে কোনো দলে থাকুক না কেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম এশানা কুন্ডু। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।